এক একটা বাঁক মানে কয়েক ফুট উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। একদম পুরো ঝুলন্ত এই পুলটা। এত পাহাড়ি রাস্তায় গেছি শুনতে এরকম কিন্তু আমরা যাইনি। এটা তো বিখ্যাত এই জিগজ্যাগের জন্য। হ্যাঁ, এই দুদিকে খাদ, এই রাস্তাটা দুদিকে খাদ। মোটা কুয়াশা শুভেন্দু, তাই তো দেখছি। দূর খালি কুয়াশা বলছি, মেঘ মেঘ। বেশ ভালো এলিভেশন আছে। অক্সিজেন ক্যান ছাড়া অ্যালাউ না, বাট এই পাহাড়ি বাঁকে না একটা অদ্ভুত অ্যাড্রিনালিন রাশ কাজ করে। মেঘের ওপরে আমরা, মেঘ নিচে, তাই তো? হ্যাঁ, আরে কি দারুণ লাগছে এখান থেকে। কেমন লাগছে গো? দুর্দান্ত। এই জলটা কোথা থেকে? হ্যাঁ, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। আবার একটা এলিভেশন শুরু হলো, বুঝতে পারছিস? মেডিটেশন কেভ রামকৃষ্ণ পরমহংস। এখান থেকে কি করে যাবো? কি বরফ জমে আছে, বরফ শুরু। বাবা জানলা খুললে কেমন একটা হচ্ছে। হরে ভজন বাবা কি জয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু আর আমার সঙ্গে আছে ইন্দ্রাণী। আর আজকে আমরা এখন রয়েছি জুলুকে। জুলুকের সকালটা তো দুর্দান্ত। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, না? 7:32। 7:30। আর উঠেছি আমরা অনেক সকালে, 5টার সময় উঠেছি। ইন্দ্রাণী সচরাচর 5টায় ওঠে না, কিন্তু এই ঠান্ডাতে ওই এমন সূর্যের আলো উঠে গেছে যে মনে হচ্ছে সকাল 9টা বাজে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। জুলুকে আমরা যে হোমস্টেতে আছি, এই টিকে হিল হোমস্টে, এর কন্ট্যাক্ট নাম্বার আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এই হোমস্টেটা কিন্তু দুর্দান্ত। এখানে লোয়ার জুলুকে, এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লোয়ার জুলুক। লোয়ার জুলুকেও প্রচুর হোমস্টে আছে, কিন্তু আপার জুলুকের হোমস্টেগুলোর ভিউ খুব সুন্দর, সেগুলো আপনাদের আমরা দেখিয়েছি। আর এই যে হোমস্টেটা, সেখানে লাঞ্চ, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট আর সন্ধেবেলার একটা স্ন্যাক্স, এগুলো নিয়ে আপনার ওই ভাড়া পড়বে মাথা প্রতি 1,500 টাকা করে। আর এই দেখুন, এরা কারা চলে এসেছে এই বদমাশি করতে, দুজন। না না, এরকম শান্ত। হ্যাঁ, চুপচাপ। মানে আমি যে এরকম থাকি এদের দেখলে একটু তটস্থ, মানে খুবই শান্ত। মানে শহরের সাথে, মানে শহরের মানুষের সাথে পাহাড়ের মানুষের যেমন একটা চরিত্রগত তফাৎ থাকে, পশু প্রাণীদেরও তাই দেখছি। খুবই নির্জীব, একটু চুপচাপ। আসলে এদের এত ঠান্ডা লাগে, খুব একটা ভোকাল নয়। মানে এদিক ওদিক থেকে ওদের বন্ধু বান্ধব কেউ সাড়া দিলে তখন একটু ভৌ ভৌ করছে। আর এই হোমস্টেটার মানে সকালবেলা দেখলে আরও বুঝতে পারবেন, এই যে পেছনে যে এই যে রুমগুলো, এই রুমের মধ্যেই একটা রুমে আমরা ছিলাম। এই যে রুম নম্বর 104-এ আমরা ছিলাম। আজকে এই জানলাটা খুলেছে, সেই হাওয়াটা আসছে এই জানলাটা দিয়ে। তুমি ঠান্ডা লাগছে? এদিকে বসবে? না না না, ঠিক আছে, ভালো লাগছে। খুলে দেখাও ব্রেকফাস্টে কি আছে। ম্যাগি। ম্যাগি। উনি বললেন, মানে যিনি আর কি ছিলেন ওনার, তো উনি বললেন যে ম্যাগি হবে সকালবেলা। ঠিক আছে, একদিন একটু অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। আমি ম্যাগি খাই, কিন্তু ইন্দ্রাণীর ম্যাগি অত ভালো লাগে না। ঝলমলে রোদ আর এই পরিষ্কার আকাশ, সঙ্গে অসাধারণ এই ভিউটাকে সঙ্গে নিয়ে দিলাম রওনা। আমাদের প্রথম ডেস্টিনেশন কি? প্রথম ডেস্টিনেশন হচ্ছে রামকৃষ্ণ কেভ। আচ্ছা, তো এখন ঘড়িতে বাজে দেখুন সকাল 8:05।
এই মুহূর্তে একটা সাইনবোর্ড দেখলাম, আমরা রয়েছি 10,475 ফিটে উচ্চতায় 10,000 সমুদ্রপৃষ্ঠ থেকে। ওয়েদারটা কিন্তু দারুণ, রোদ দিয়েছে বলেই বলছি, যদি মেঘলা হতো একটু চাপ লাগতো, কারণ কি যদি বৃষ্টি এসে যায়। বাঁকগুলো মানে এক একটা বাঁক মানে কয়েক ফুট উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। কয়েক ফুট কি বলছি, কয়েকশো ফুট। রডোডেনড্রনের ফুল, ওহ অপূর্ব। কি হলো গো? একটু তুলে নে নাকি ছবি? কি অন? না না এগিয়ে চলো, এরকম প্রচুর বাঘ পাবে। আমি না ভয় পেয়ে গেছি যে কি কেস। আমরা যাব এই ওপরে, এই যে গাড়ি যাচ্ছে। হ্যাঁ না না বাবারে। এই রাস্তাটা ক্রমশ কাছে চলে আসছে। কিলোমিটার কিন্তু টেকনিক্যালি অনেক দূর, পাহাড়ি রাস্তা। পুরো এলিভেশন হচ্ছে 29 কিলোমিটার, তাই না? অনেকটা দূর, 29 কিলোমিটার এইরকম ঢালে। আর এখানে ফোনটা রেখেছি, যেদিকে যখন ঢাল ফোনটা সেদিকে চলে যাচ্ছে। একদম পুরো ঝুলন্ত এই পুলটা। মানে পাহাড়ের রাস্তাটা ধসে গেছে, ওইটাকে বিয়ারও ওরকম একটা পাটাতন দিয়ে একটা ব্রিজ তৈরি, লোহার পুল বানিয়েছে। ভয় লাগছে মানে কিরম বলো তো, মানে একটা অদ্ভুত প্যালপিটেশন হচ্ছে, মানে পজিটিভ, মানে এরকম না যে ভয়তে আমি ইয়ে হয়ে যাচ্ছি, মানে কিরকম একটা অদ্ভুত লাগছে। এত পাহাড়ি রাস্তায় গেছি শুনলে এরকম কিন্তু আমরা যাইনি। এটা তো বিখ্যাত এই জিগজ্যাগের জন্য। হ্যাঁ এটা মানে অদ্ভুত। এই দুদিকে খা,
এই রাস্তাটার দুদিকে খাদ, মানে এটা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে কানেক্ট করছে, ওই কারণেই দুদিকে খাদ। এইখানটা দাঁড়াতেই হতো, মানে জাস্ট দাঁড়াতেই হতো, না হলেই নয়। কেন দেখুন জাস্ট। ইন্দ্রাণী জুলুকের জিগজ্যাগ পয়েন্টের সামনে দাঁড়িয়ে নিজের পছন্দসই একটা রিল তৈরি করছে। সেই রিল তো আপনারা দেখবেন আমাদের চ্যানেলে, কিন্তু এই দেখুন, এই হচ্ছে সেই জুলুকের জিগজ্যাগ পয়েন্ট। এই গাড়িগুলো উঠে এলো, এই গাড়িগুলো চলে যাচ্ছে, আর এখানে এটাই হচ্ছে নিজেরা মানে নিজের গাড়িতে ট্রাভেল করার বেস্ট পার্ট, সেটা হচ্ছে এখানে মনে হলো একটু দাঁড়ালাম, এক্স্যাক্ট। তাই না? এখানে রাখ, এখানে রাখ। এখানে প্রচুর গাড়ি দেখছি। ও বাবা, এখানে একটু নামি, কি বলিস? অনেকেই নেমেছে, আমরা চলে গেলে ব্যাপারটা কেমন দেখায়। চা খাবে কি? চা খাবে? খাও। চা না কফি খাবে? भाई कॉफी है? कॉफी कॉफी है? दो दीजिए। दो कॉफी। कितना? আর এখন তো মেঘ ঢেকে গেছে, এই কুয়াশাচ্ছন্ন ওয়েদারে বা মেঘাচ্ছন্ন ওয়েদারে এরকম গরম গরম কফি তাড়াতাড়ি জুড়িয়ে যাচ্ছে, মানে রীতিমতো জলের মতো ঢকঢক করেই খেতে হচ্ছে। আরেকটা জিনিস আপনাদের জানাই, সেটা হচ্ছে পাহাড়ে যদি আপনারা সামারে প্ল্যান করেন তাহলে ভিউয়ের জন্য ভিউ পয়েন্টে যাওয়া অবধি অপেক্ষা না করাই ভালো, কারণ গরমকালে এই পাহাড়ে যে আর কি বলবো শাসন চালায় সে হচ্ছে মেঘ, আর মেঘ কখন সবটা ঢেকে দিয়ে চলে যাবে বুঝতেও পারবেন না। তাই আপনাদের একটু আগেই যে একটা অসাধারণ ঝলমলে ভিউ দেখালাম সেইটা আমরা এখানে এসে খুবই মিস করছি, তাই যদি নিচে না দাঁড়াতাম ভিউটা কিন্তু মিস হয়ে যেত। তাই আপনাদেরও বলবো যারা একটুখানি প্ল্যান করো, এই যে হ্যাঁ যারা আসছেন সামারে পাহাড় প্ল্যান করছেন তারা কিন্তু যেখানে একটু মানে যদি সম্ভব হয় ড্রাইভারকে থামিয়ে, যদি সম্ভব হয়, কারণ তাদেরও একটা সিস্টেম রয়েছে আমার ধারণা, তো একটুখানি ভালো করে এনজয় করে নেবেন, নইলে দেখুন কীরকম সাদা হয়ে গেল। এখানে সামনে বোধহয় একটা ভিউ পয়েন্ট আছে, এখানে আবার পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে বাই দ্য ওয়ে, এই যে এইখানটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখান দিয়ে স্টেপগুলো না খুবই খারাপ। ঝোপ জঙ্গল এখানেও আছে, আমি ঝোপ জঙ্গল দেখিনি। না না, এই রডোডেনড্রনের ফুলটা উফ
কি দূর? ও হ্যাঁ, এখানে ঝোপের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু রডোডেনড্রনের ফুলটা দেখুন, আহা হা। সিল্ক রুট নামটা শুনলেই অনেকে মনে করেন যে এটি একটি রাস্তা, যে রাস্তা দিয়ে সিল্ক নিয়ে যাওয়া হতো। কিন্তু বাস্তবে সিল্ক রুট হল প্রায় ৬,৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ একটি বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক, যা চীন, মধ্য এশিয়া, ভারত ও ইউরোপকে সংযুক্ত করেছে। সিকিমের এই অংশটি ছিল সেই বিশাল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই পথ দিয়ে শুধু রেশম নয়, যেত লবণ, পশম, চা, মূল্যবান পাথর এবং নানা ধরনের মশলা। এমনকি বৌদ্ধ ধর্মের অনেক রীতিনীতির যে প্রসার, সেটাও কিন্তু এই পথ ধরেই হয়েছিল। বৌদ্ধ ভিক্ষুরাও এই পথ দিয়ে যাতায়াত করেছেন। এই পর্যন্ত মোটামুটি ইতিহাসে জানা যায়। কিন্তু এই সিল্ক রুট নিয়ে আর একটু পড়াশোনা করতে গিয়ে আমি জানলাম যে সিল্ক রুটের নেপথ্যে আছে এক ভয়ানক নরসংহারের ইতিহাসও। চীনা সাম্রাজ্যের সিল্ক উৎপাদনের ক্ষেত্রে একটা একাধিপত্য ছিল, আর এই সিল্ক রুট দিয়ে যেহেতু সিল্ক আদান প্রদান হতো, এই এলাকার কিছু অধিবাসীও নাকি সেই সময় সিল্ক উৎপাদন শুরু করে। হাজার হাজার বছর আগে সেই সময় ভেবে দেখুন যে চাইনিজ ডাইনেস্টি এইরকম করে ভেবেছিল যে যদি আমরা অন্যকে সিল্ক উৎপাদন শিখিয়ে ফেলি বা অন্য কেউ যদি শিখে যায়, তাতে তাদের ব্যবসা কমে যাবে। তাই বিনা অনুমতিতে সিল্ক উৎপাদন করলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তাই সিকিমের এই এলাকার মানুষের উপরে হামেশাই নেমে আসতো অত্যাচারের করাল আঘাত। জুলুকের বিখ্যাত যে ৩২টি হেয়ারপিন বেন্ড দেখলেন, তা আজ হয়তো পর্যটকদের আকর্ষণের কারণ, কিন্তু হাজার হাজার বছর ধরে এই পাহাড়ের ঢাল বেয়ে ঘোড়া আর খচ্চর নিয়ে চলতো ব্যবসা। এবং এখানে একটা অদ্ভুত সিস্টেম ছিল। একজন মানুষ বা একটি ঘোড়া এই পুরো ৩২টি হেয়ারপিন বেন্ড অতিক্রম করতো না। মাঝখানে থাকতো হ্যান্ড ওভার, অর্থাৎ নিচ থেকে মাল কিছুটা নিয়ে এসে একজনকে হ্যান্ড ওভার করা হতো। সে আবার পরবর্তী ঘোড়ায় করে সামনে কিছুটা এগিয়ে যেত, তারপর আবার হ্যান্ড ওভার। এইভাবে নাকি এই ৩২টি হেয়ারপিন বেন্ড অতিক্রম করা হতো। কিন্তু কালের নিয়মে, বিজ্ঞানের অগ্রগতির সাহায্যে আমরা এখন এই আমাদের নীলুকে নিয়ে ৩২টি হেয়ারপিন বেন্ড অতিক্রম করে ফেলছি। সামনে কিন্তু মোটা কুয়াশা, শুভেন্দু। তাই তো দেখছি। দূর খালি কুয়াশা, বলছি মেঘ মেঘ। একটা লরি গেল বেশ বড়। আমরা একটা খুব ভালো বাঁক পেয়েছিলাম লাকিলি, তো তাই একটু দাঁড়িয়ে গেলাম। শুভেন্দু, এই রাস্তাকে কি বলা যায়? মোটের ওপর ভালো, খারাপ, না মোটামুটি কিরকম? এভারেজ, খুব খারাপ রাস্তা নয়। মানে রেনক থেকে জুলুক পর্যন্ত যে রাস্তা, তার যা কন্ডিশন, তার থেকে জুলুক থেকে এখনো পর্যন্ত মানে লংথু পর্যন্ত যাচ্ছি, লংথু পর্যন্ত রাস্তা কিন্তু ভালো, আমি বলবো কন্ডিশন। মানে এরকম ভালো যেরকমটা দেখছেন? হ্যাঁ, মানে মাঝে মাঝে ঠিক আছে। না, ভালো খারাপের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, এটাকে আপনি কি করে ভালো বলেন? মানে না। ওই কারণেই বলা আর কি। হ্যাঁ, এলিভেশন আছে, হ্যাঁ, মানে বেশ ভালো এলিভেশন আছে। অরুণাচলের সুবিধা হচ্ছে, অরুণাচলে এলিভেশন হয় ঠিকই, কিন্তু সেই এলিভেশনটা অনেকটা ডিস্টেন্স। ভ্যালি ভ্যালি মানে রাস্তা। 13,000 না, ধরো না, ওই যে সেলা পাসের যে রাস্তাটা, ওটা শুরুয়াতটা হচ্ছে খুব খাড়াই,
কিন্তু একটা এলিভেশনে উঠে যাওয়ার পর কিন্তু বেশ সোজা রাস্তা। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে প্রতি একদম বাঁকে খারাপ। এলিভেশনটা হচ্ছে। সেটাই। আর এখানে তো পুরোই সাদা হয়ে গেছে রিচটা। এমন ঘন কুয়াশা আমরা অরুণাচল থেকে ফেরার সময় পেয়েছিলাম। হ্যাঁ ওই যে একটা টানেল পার করলাম, হ্যাঁ, তারপর কি জানো আমি টানেলটা, সেলা টানেল। সেলা টানেল, হ্যাঁ ঠিক। আর নিচে যে চায়ের দোকানগুলো ছিল না, ওখানে কিন্তু পপকর্ন বিক্রি হচ্ছিল। কারোর যদি পাহাড়ি বাঁকে খুব কষ্ট হয়, হ্যাঁ, তারা তো এমনি একটু চকলেট লজেন্স এগুলো ক্যারি করবেনই। এখনও তো ব্রিদিংয়ে কোনো কিছুই আমার ফিল হচ্ছে না, যদিও আগের দিন শুভেন্দুকে এক প্রকার বললোই যে অক্সিজেন ক্যান ছাড়া অ্যালাউ না, তো শুভেন্দু একটা অক্সিজেন ক্যান নিয়েছে। আই উইশ আমাদের প্রয়োজন নাই পড়ুক। তো সেক্ষেত্রে যাদের বাঁকে একটুখানি গা গোলায় বা কিছু প্রিপেয়ার হয়ে আসেননি ওষুধ টষুধ বিষয়, তো সেক্ষেত্রে আপনারা পপকর্ন ক্যারি করবেন। আর নইলে যারা জানেন তারা তো ওষুধ অবশ্যই ক্যারি করবেন। কী ধরনের ওষুধ আমি ঠিক বলতে পারবো না, ডাক্তারবাবুকে বললেই দিয়ে দেবে। হোমিওপ্যাথি ওষুধও হয় শুনেছি, তো সেটাও আপনারা দেখতে পারেন। বাট এই পাহাড়ি বাঁকে না একটা অদ্ভুত অ্যাড্রিনালিন রাশ কাজ করে। ওই যে ওপর দিয়ে একটা সাদা গাড়ি যাচ্ছে, এই ঢেকে গেল, ওখানে কোথাও হবে। এখানে আবার একটা খুব সুন্দর ডেক করা, দেখো বসার জায়গা, কিন্তু পুরো কুয়াশা, কিছু করার নেই, এখানে দাঁড়ানোর কোনো মানেই নেই। এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যার নাম প্যাঙ্গোলাখা। এই যে এখানে অনেকে একটু থেমেছে। মেঘের ওপরে আমরা, মেঘ নিচে, তাই তো? হ্যাঁ এইখানটা মেঘ নেই, দেখুন সামনেটা নিচে আছে, আবার হয়তো ওপরেও পাবো। উফ। আরে কি দারুণ লাগছে এখান থেকে। এখান থেকে আরো ব্রড লাগছে। আমি আবার খুব বেশি ডান্ডাটা লম্বা করতে পারছি না, কারণ পোল আছে থেকে থেকে আবার। কেমন লাগছে গো? দুর্দান্ত, খুব সুন্দর।
এই পর্যায়ে থেকে বাইরে হাত বের করে না তুলতে পারছি না, পুরো কেমন মানে অসাড় হয়ে যাচ্ছে আঙুলগুলো। মাখ মানে প্রত্যেকটা এস, হ্যাঁ পুরো এস, আর খুব স্বল্প পরিসরে এসটা। এক্স্যাক্টলি। এই পাথরটা দেখ, আচ্ছা এখান থেকে ফটোগ্রাফি প্রহিবিটেড, বোধহয় সামনে আমাদের চেক হবে পারমিটটা, ঠিক আছে? আমি এখানে ক্যামেরাটা বন্ধ করছি। এই জলটা কোথা থেকে, হ্যাঁ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, যা বৃষ্টি চলে এলো রে। আমরা তবুও চিন্তা নেই, আমরা একটা বিরাট ছাতা কিনেছি, তো এইটা কাজে দেবে। এই দেখো এই যে সাজিয়েছে পাথরগুলো দিয়ে। এটাকে ঠিক বৃষ্টি বলে না, বলো? এই কুয়াশাটা জমে বিন্দু বিন্দু হয়ে পড়ছে, মিস্টিং হচ্ছে, মিস্টিং। বাবা এখান থেকে কত চওড়া রাস্তা গো। এখান থেকে বিআরওর রাস্তা প্রপারলি শুরু হয়ে গেল। বাবা মনেই হচ্ছে না এত উঁচুতে এই রাস্তাটা, চওড়া আর ভালো রাস্তা আর কি। আহা, সত্যি বলছি এই টাইমটাই না এই রডোডেনড্রনের ফুল দেখার এত সুন্দর। টুপি দে তো। হ্যাঁ লেগেছে কানে, ঠান্ডা। না, যাতে মাথাটা ব্যথা না করে। আমার না, তো না, ঠান্ডা ঠিক। লাগলে মাথাটা ব্যথা করে। আনছি আনছি আনছি, এক সেকেন্ড। এই রাস্তাটা আমার বেশ পছন্দ হয়েছে। এইটাই তুমি বলছিলে বলো, এই সেলা পাসের ওই জায়গাটা যে হ্যাঁ। অনেকটা খাড়াইয়ের পর একটা ভ্যালি, Yes. এখানেও এই অংশটা সেই রকম। হ্যাঁ। এই যে আমি শুধু রডোডেনড্রনের ফুল দেখছি, তো দেখছো? খুবই সুন্দর লাগছে। দারুণ। কি এটা? লুমথু। লুমথু। লুমথুতে এইটা এলাম, পারমিট দেখার কথা। এটাও বোধহয় আর্মির। হ্যাঁ, এগুলো বিআরও সব। আমার বাঁ দিকেই রয়েছে আর্মির ঘাঁটি, তো ওই দিকটা আমি আর দেখাচ্ছি না। সরি, বাঁ দিকে, আমার বাঁ দিকে রয়েছে। এখানে ইয়াক আছে, দেখ কত পটি। ইয়াক কা গোবর। গলাটা শুকোচ্ছে তোর? আমার অতটা শুকোচ্ছে। আমার গলাটা হালকা তুই শুকোচ্ছে। এসে কথা বলছিস তো অনেকক্ষণ হ্যাঁ ধরে। হ্যাঁ। জল খাবি? না জল খাবো না, জলটা অস্বাভাবিক ঠান্ডা, দাঁত দাঁত জমে যাবে আমার। সামনে গিয়ে আরেক কাপ কফি খাও। এই রাস্তাটা চুমুরে, দুর্দান্ত, খুবই সুন্দর রাস্তা। খুব 15 কিলোমিটার, গ্যাংটক 71 কিলোমিটার এখান থেকে। এই ফার্স্ট গ্যাংটকের আর কি মাইলটা আর কি, মানে মাইলস্টোন আর কি গ্যাংটকের ডিস্টেন্সটা দেখতে পেলাম। 71 কিলোমিটার তো অনেকটা পাহাড়ি। তবে আমরা তো আজই যাচ্ছি না গ্যাংটক। সবে 9:15 বাজে সব। তাই দেখিয়ে দিই আপনাদের একবার। হ্যাঁ 9:16 সকালবেলা, বুঝুন কাণ্ড। পুরো মানে মনে হচ্ছে না বিকেল হয়ে এসছে। হ্যাঁ, আমরা আরো আগে বেরোতে পারতাম, কিন্তু আমাদের হোমস্টেতে এমন সুন্দর একটা রোদ উঠলো, তুই গা শেখতে শেখতে একটু লেট হয়ে বেলা গেছে। বেড়ে গেল। হ্যাঁ
বাবা আমরা তো 8টা নাগাদ বেরোলাম, তুই মাত্র 1 ঘন্টা গাড়ি চলছে, মনে হচ্ছে না কতক্ষণ চলছে। হ্যাঁ ইয়াক ওই দেখো, এই যে এখানে প্রচুর আছে। এই যে আরেকটা অপূর্ব অপূর্ব। ওখান থেকে নাথাং ভ্যালি দেখা যায়, ওই নিচে নাথাং ভ্যালি, ওইখানেও থাকা যায়। নাথাং গাড়ি থেকেই ভ্যালি? বলে দাও ওখানে দাঁড়াবো না, দাঁড়াবে না? এখানে দাঁড়াবো নাথাং ভ্যালি ভিউ পয়েন্টে। এই যে নাথাং, যা বাবা এই কাজটা আবার আমি তুলেছি, সরি। এই নিচে হচ্ছে নাথাং ভ্যালি। এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা অনেকে ঘুরতে যায় ওই নিচের রাস্তা দিয়ে, ওখানে একটা মনেস্ট্রির মতো আছে। ও কিন্তু তো টাইম নেই, টাইম আছে বাট আবার ঘুরে ওইখানে যেতে হবে, বা নিচ দিয়েও যাওয়া যায়, সামনে দিয়ে আবার ঢোকা যায়। ও তুমি যদি মনে করো যাবে তাহলে যেতে পারো। আর যাবো না, কি বলো? সামনে রামকৃষ্ণ কেভটা আছে, হ্যাঁ ওখানে যাই। 12 কিলোমিটার কুপুপ। এই গাড়িগুলোই রাস্তায় কিছু ইয়ে হলে পরিষ্কার টরিষ্কার করে আর্মির। আচ্ছা, ওল্ড বাবা মন্দির হচ্ছে 6 কিলোমিটার, কুপুপ হচ্ছে 12 কিলোমিটার, শেরথাং 20 কিলোমিটার, নিউ বাবা মন্দির আরো দূরে 16 কিলোমিটার, ডোকালা 38, গ্যাংটক 69। তো আমরা কোন বাবা মন্দিরে যাব? আমরা দুটো বাবা মন্দিরেই যাব। হ্যাঁ যাব। ইয়ে চলো। পিচ রাস্তা বানানো, রাস্তার পিচের ড্রাম। বিআরওর অফিস ওটা। আবার একটা এলিভেশন শুরু হলো, বুঝতে পারছিস? আবার উপরে উঠছি। হ্যাঁ সামনে আবার একটা কি লোকেশন দেখাচ্ছে। রামকৃষ্ণ কেভ। আচ্ছা এই তো মেডিটেশন কেভ, রামকৃষ্ণ পরমহংস 1883। আরে বাহ, ওই যে ভাবা যায় এখানটা নামি। বৃষ্টি পড়ছে টিপটাপ। দক্ষিণেশ্বর কালী টেম্পল, কেভ অফ রামকৃষ্ণ। বাবা গায়ে কাঁটা দেওয়ার মতো। মেডিটেশন কেভ, রামকৃষ্ণ পরমহংস। এখান থেকে কি করে যাবো? না যাওয়া যাবে। আচ্ছা এই এত উচ্চতায় এসে এই দক্ষিণেশ্বর কালী টেম্পলটা দেখে সত্যি আমার গায়ে কাঁটা দিচ্ছে। চলো যাই। দেখে হ্যাঁ খুব সাবধানে। বর্ষাকালে এখান দিয়ে জল যায়। বেরোতে পারবে? এই তো পারবো, চলো আসো। বৃষ্টি পড়ছে এখানে এরকম। উফ আরে এই যে টিপটাপ বৃষ্টি পড়ছে, আমাদের অতীত সাক্ষী আছে। এই টিপটাপ বৃষ্টি কিন্তু ক্রিস্টাল হয়ে গিয়ে এই ভাইগুলো বড় হ্যাঁ বড় মানে হ্যাঁ কি বরফ জমে আছে। আরে বাস এ কি দেখিনু আমি। আহা হা হা, পুরো সাদা হতে থাকছে দেখ পুরো। বরফ দেখলে কি যে একটা আনন্দ হয় না, মানে কি বলবো। লাভলি। এইটাই যেন বাকি ছিল, 16 কলা পূর্ণ হলো। হ্যাঁ বাবা অসামান্য অসামান্য। আজকে মে 9 তারিখ। দারুণ দারুণ।
ওদিকে ভর্তি। এদিকে তো বাবা জানলা খুললে কেমন একটা হচ্ছে। আহা বাবা তীরের মতো বিঁধছে হাওয়াটা। ও এটা তো ইয়েতে চলে এলাম এই বাবা মন্দির। হ্যাঁ। ওখানে কোথায় এইখানটা রাখো, ওই যে এদিকটা। নাকি এখান থেকে কি? হ্যাঁ হেঁটে ভেতরেও পার্কিং আছে ভাবিয়া, হুম, এখানেই রাখো, ভালো জায়গা আছে নাকি? দেশভাগের ফলে এক প্রকার উদ্বাস্তু হয়ে যাওয়া পাঞ্জাবের একটা ছোট্ট গ্রামে বড় হওয়া এক শিখ যুবক সেনাবাহিনীতে যোগদান করে সিকিমে এসে নিজের দেশকে রক্ষা করতে গিয়ে যখন প্রাণ দেয়, তখনই বোঝা যায় ভারতবর্ষ কেন এক মহান সভ্যতার নাম। 1968 সালে চীনা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে আত্মবলিদান করেন বাবা হরভজন সিং। তার জন্যেই এই মন্দিরটি। তার ব্যবহৃত সামগ্রী, বিছানা সবকিছুই রাখা রয়েছে এখানকার বাংকারে। এই ওল্ড বাবা মন্দির এলাকার টুকুলা থেকে ডংচুই লা পর্যন্ত যে এলাকাটি, এখানেই অপারেট করতেন বাবা হরভজন সিং। আর শোনা যায় তিনি নাকি আজও এই এলাকাটি রক্ষা করে চলেছেন। এখানে একটা সুভেনিয়ার শপ আছে, একটা আয়নাও রয়েছে, দেখি যদি ওইটা নেই। সরি তো আমি একটা ম্যাগনেট খুঁজছিলাম, বাট ওটা নেই। বাবা হরভজন সিং এর মন্দির, যেটা বাবা মন্দির, দেখুন খুব পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে এখানে। ও গড, হ্যাঁ মেঘে ঢেকে গেছে। আর এখানে রয়েছে শোরুম, এখানে জুতো, ইনফ্যাক্ট মোজা খুলে ওপরে উঠতে হবে। ওপরে বাংকার, ওপরে রয়েছে বাংকারটা, মন্দিরটাই নিচে। মন্দির তো দেখালামই আপনাদের, ওপরে রয়েছে বাবা হরভজন সিং এর যে বাংকারটা। আর এরকম পুরো কুয়াশাচ্ছন্ন এই জায়গাটা থেকে দেখি কিছু দেখা যাচ্ছে কিনা। অনেকেরই প্রশ্ন থাকে যে মে মাসে এই বাবা মন্দির এলে বরফ পাবেন কিনা। বরফ তো অবশ্যই পাবেন, ভরে ভরে পাবেন, সেই সঙ্গে পাবেন
চরম ঠান্ডা, যেটা আমার এই মুহূর্তে লাগছে, আমাকে দেখেই বুঝতে পারছি। মে মাসের বরফের কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ হচ্ছে যদি ফার্স্ট উইক অফ, আজকে তো আমার 9 তারিখ ধরুন, তো হ্যাঁ, আমরা পেয়েছি 2026 সালে। হ্যাঁ এবার এখানে ডিপেন্ড করে কি বলতো, নিচে যদি বৃষ্টি হয় হ্যাঁ। তাহলে উপরে বরফ পড়ে। ওইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। তো খুবই ঠান্ডা। একটু কফি, এখানে তো এনাদের লঙ্গর হয়, বাট যাই না, না, এই তো ডেস্ক ক্যাফেও আছে। ওইখানে খাবে একটু কফি? খেতে পারো, এসে তোমার একটা ছবি তুলে দিই। হ্যাঁ দাও দাও। বাংকারের ওখানে তো গেলাম না, বাট এখান থেকেই দেখা যাচ্ছে এখানে রয়েছে এই যে এখানে ওয়াল অফ ব্লেসিং, ওখানে প্রচুর যারা শহীদ রয়েছেন তাদের এরকম ফলো করা রয়েছে। আর এইখানে রয়েছে দেখুন একটা শিবলিঙ্গ, এই যে এখানটা। হুম, আর বাংকারটা হচ্ছে এই যে এখানটা। একটু কফি খাই নাকি, চলো। কফিটা খেলে প্রাণটা জুড়াবে। এই প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এই আর্মির ক্যান্টিনগুলো আমাদের কাছে একটা লাইফ সেভার। এই যে সত্যি, এই যে এতটা উচ্চতায় উঠে এলাম, খুব বেশিক্ষণের ড্রাইভ না, 1.5-2 ঘন্টায় আমরা অনেকটা উঁচুতে উঠে এলাম। আর ওই কারণে একটা তেড়ে খিদে পেয়েছে, তো কি নিয়েছি দেখুন, একটা পিৎজা, আর এটা হচ্ছে আলু বোন্ডা, আর 2 কাপ কফি। খাও, আরে নাও না, নাও একটা নাও। তুমি নাও না, চাটনিটা একটু ঝাল হতে পারে। বেশি খেও না তাহলে। না না, ঝাল না, ভালো হতো। হরে ভজন বাবা কি জয়। তা এবার আমরা ওল্ড বাবা মন্দির দেখে বেরোচ্ছি। ঘড়িতে এখন দেখবেন 10:37। এই যে 9 মে 2026, আমরা রয়েছি ইস্ট সিকিম। অসাধারণ একটা মোহময়ী পরিবেশ, কিন্তু কথায় আছে মানুষ খেতে পেলে শুতে চায়, আর শুতে পেলে ঘুমোতে চায়। একটু আগে আমাকে শুভেন্দু বলছে ব্যাপারটা জমছে না। কি সুন্দর বুমলায় বরফ পড়ছিল। বরফ পড়লে কতটা টেম্পারেচার ড্রপ করে বলতো? মুখ দে, মুখ দে, মুখ দে। এখনো যেটা এরকম কি বলে চবৌনি জামর কাটছে, সেটা হচ্ছে লাড্ডু। লাস্টে ক্যান্টিন থেকে একটা লাড্ডু কিনে খেয়েছে। তবে আপনাদের একটা সত্যি কথা বলি, এই ধরনের মানে এত জায়গা ঘুরে ঘুরে আমি একটা জায়গায় এসে মানে যে সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি, সেটা হচ্ছে এই ধরনের ঠান্ডা জায়গায় খুব কষ্ট হলে বেশি কথা বলার দরকার নেই, শুধু ছবিটা তোল। হঠাৎ করে না বারোটা চোখ থাকে গেল। ওয়েলকাম টু কি টুকুলা, টুকলা টুকলা, টুকুলা দেখো, ওরা লিখেছে টুকুলা। টুকুলা ভ্যালি, টুকুলা মহাদেব। এই যে হর হর মহাদেব শম্ভু। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে লেয়ারিং। এই ঠান্ডায় লেয়ারিং হচ্ছে সব থেকে আদর্শ। মানে আমি এখন লেয়ার করে একদম পুরো একটা গোল কুমড়ো পটাশ হয়ে গেছি, কারণ ভেতরে আমার একটা থার্মাল, এই একটা গ্রিন থার্মাল, তার উপরে এই উলি কটের এটা, তার উপরে একটা হাফ স্লিভ পাফ জ্যাকেট। আমি ভীষণ কমফোর্টেবল লাগছে, আর মাথাটা মানে কানটা ঢেকে নিয়েছি, তো খুবই কমফোর্টেবল লাগছে। ও যেমন একটা টি শার্টের ওপরে এই পাফ জ্যাকেটটা পরে আছে, ঠিক লাগছে না? খুব সুন্দর। তো যারা পারবেন মানে একটুখানি যদি লেয়ারিং করেন। আর প্যান্টও আমি 2টো পরেছি আজকে, এই যে ভেতরে একটা, তার উপরে এটা।